আরে কিছু হয়নি পাগল, আমি ইচ্ছা করেই পড়েছি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে আমরা হোটেল থেকে এইমাত্র বেরোলাম এবং তৈরি হয়ে গেছি সকাল সকাল। যেহেতু আমরা ঘুরতে এসেছি তাই কোনো রকম সময় নষ্ট না করে স্নান করে জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। এখন এখানে হোটেলের সামনে একটা 7-Eleven রয়েছে, এখানে আমরা খেতে এসেছি, পেট পুজো করবো, করে বেরিয়ে যাবো। আর তোমাদের একটা কথা বলার, গতকালকে আমি আসলে ভিডিও দিয়েছিলাম কিন্তু ভিডিওটা এখানে এত বাজে ওয়াইফাই আর এখানে নেটওয়ার্কের অবস্থা এত খারাপ যে তোমার হচ্ছে ভিডিওটা আপলোড হয়নি। ভিডিওটা যেরকম ছিল সেরকম রয়ে গেছে, তাই জন্য ভিডিওটা আমি আজকে সকালবেলা আপলোড করব এবং আজকের ভিডিও আজকে বিকেলে যথারীতি সময় মতন দেওয়ার চেষ্টা করবো। নেটওয়ার্কের উপর আমি বলতে পারছি না। তো গাইজ, এত সকালবেলায় আমার আর ভারী কিছু খেতে ইচ্ছা করছে না, তাই আমি একটা কফি নিলাম আর আমরা চালিয়া दूध और केला। একটা কফিতেই পুরো দিনটা চাঙ্গা থাকবে। গাইজ, আশাতের এই জায়গাটায় অনেক অ্যাস্থেটিক মনে হয়েছে, তাইও ছবি তুলছে। বাট রাস্তাটা সত্যিই কিন্তু অনেকটা অ্যাস্থেটিক, সুন্দর। এরকম রাস্তা আমাদের টোকিওতে সেরকমটা নেই। পুরনো ঐতিহাসিক শহরের মতন একটা রোড, রাজপথের মতন লাগছে, যেটা শেষ হয়েছে গিয়ে ওই পাহাড়ের দুই মাঝখানে। আমরা কোথায় যাচ্ছি? वो जो आगे दिख रहा है ज़ेनकोजी टेम्पल, हाँ। वहाँ पे जा रहे हैं हम लोग। তো গাইজ, আজকে আমরা সবার প্রথমে যেখানে এসেছি সেটা হচ্ছে জেনকোজি টেম্পল। আর এটা আমাদের হোটেলের একদম কাছে। এই টেম্পলটার জন্য আমরা এখানে হোটেলটা নিয়েছি। এটা হচ্ছে মন্দিরটার মেন ফটক, এখানে আমরা ঢুকবো। ও ভাই, কি লাগছে! পেছনে পাহাড় সারি সারি আর সামনে এরকম মন্দির। দেখো, আমাদের এখানে কালকে রাতেও হালকা পাতলা বরফ পড়েছে, রাস্তার দুধারে একদম বরফ জমে রয়েছে। একজন জাপানিজ লোক এখানকার রাস্তার বরফগুলো পরিষ্কার করছে। দেখো, সকালবেলা উঠেই রাস্তার বরফ পরিষ্কার করছে। জাপানিজ পুরনো ঘর, এই গ্রামের ঘর, ওদের বাড়ির সামনে কি সুন্দর বরফগুলো পড়ে আছে, বাঁশের বেড়া দেওয়া বাড়িতে। আবার তো গাইজ, এই মন্দিরের সামনে থেকে শাশ্বত এখানে কেনাকাটা করছে। সেটা হচ্ছে জাপানের এটা খুব বিখ্যাত পুতুল, এটাকে বলা হয়েছে ডারুমা ডল। তো এটাকে কি করতে হয় জানো তো? এই যে এটা দুটো দেখো, চোখের মধ্যে মণি নেই, তো একটা চোখে মণি এঁকে একটা উইশ করতে হয়। মানে উইশ করতে করতে এই চোখের মণিটাকে আঁকতে হবে, এঁকে পেছনে উইশটাকে লিখতে হবে এবং এটা সারা বছর তোমার এমন জায়গায় রেখে দিতে হবে যেখানে তোমার চোখে পড়ে, উইশটা তোমার পূর্ণ হবে। এটাকে উইশ পূর্তি ডল বলে, তোমার মনোকামনা পূর্তি ডল বলে। তো তারপর যখন উইশটা পূরণ হবে, দ্বিতীয় চোখটাকে এঁকে এখানে এসে এই শ্রাইনে এদেরকে ফিরিয়ে দিতে হবে। পয়সার মনোকামনা পূর্ণ করার জন্য কালো রঙের, তারপরে হচ্ছে গুড ম্যাচ, তোমার পার্টনার ভালোবাসা পাওয়ার জন্য হচ্ছে গিয়ে বেগুনি রং, তারপরে হেলথের জন্য তোমার এই সাদা রং, সাকসেসের জন্য লাল, প্রমোশনের জন্য এই রংটাই জানি না এটা কী বলে, সেফটির জন্য সবুজ, শান্তির জন্য আকাশি কালার, আর এটা হচ্ছে ভিক্টরি, জয়ের জন্য এটা। তোমাদেরকে একটা কথা বলি, আমিও এটা একবার করেছিলাম, ট্রাই করেছিলাম। অ্যান্ড আমি জানি না এটা কাকতালীয় না কি, বাট আমার উইশটা পূর্ণ হয়েছিল। অ্যান্ড দেন আমি ওটাকে চোখ এঁকে আমি মন্দিরে এসে ফিরিয়ে দিয়েছিলাম। বাট তারপর থেকে আমি বিশ্বাস করি এবং তারপর থেকে প্রত্যেক বছর আমি একটা করে পুতুল বছরের শুরুতে কিনি এবং একটা করে উইশ করি এবং সারা বছর ওটা হয়, তারপর বছরের শেষে আমি ফিরিয়ে দিই। মধ্যে এরকম মন্দিরের মধ্যে সকালবেলা জাপানিজরা প্রণাম করতে আসে তাদের কুকুর, বাচ্চা কাচ্চা সমস্ত কিছু নিয়ে। দেখো কুকুরগুলো কত কিউট, সব ধরনের কুকুর আছে। এই যে সামনে হলুদ কুকুরটাকে দেখছো না, এটা জাপানের ব্রিড, বুঝলে? এটাকে বলা হয় আকিতা। জাপানের আকিতা বলে একটা স্টেট রয়েছে, রাজ্য রয়েছে, সেই রাজ্যে এই কুকুরটা মানে পাওয়া যায় বেশি, তো এটাকে আকিতা কুকুর বলা হয়। এটা যদি বরফের দেশ থেকে নিয়ে যাওয়া হয়, মানে গরমের দেশে গিয়ে মরে যাবে, আমাদের ওখানে গেলে মরে যাবে। তো গাইজ, এই হলো মন্দিরের ফটক। ওয়াও, কি সুন্দর লাগছে না? দেখো, এখন কিন্তু সময়মাত্র 7টা বাজে। সকাল হতে তো এই জাপানিজরা এই মন্দিরে চলে এসেছে প্রার্থনা করার জন্য, সাথে টুরিস্টও রয়েছে। তো গাইজ, আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে সোজা স্টেশনে যাচ্ছি। ওখান থেকে আমরা বাস ধরবো এবং স্কি করতে যাচ্ছি, স্কিং যেটা বলে ওটা করতে যাচ্ছি।
আর সত্যি কথা বলতে একটা তোমাদের কথা বলি, আমাদের দেশের না ওয়েদার অনেক ভালো। এখানে সকালবেলা উঠে হাঁকতে গেলেও এই এত কিছু জামা কাপড় পরে হাঁকতে যেতে হবে, মানে এতই ঠান্ডা। সব কিছু পরে, মানে সামনে একটু দোকানে যেতে হলে সব কিছু পরে বেরোতে হবে, এত মারাত্মক ঠান্ডা। তো এত ঠান্ডার দেশে আমার এত ভালো লাগে না। ঘুরতে আসা পর্যন্ত ঠিক আছে, 2-4 দিন, 5 দিন, 10 দিন, কিন্তু থাকাটাই লাইক আমাদের দেশ অনেক ভালো। আমরা এখন একটা কোম্বিনি থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছি। এখানে কোম্বিনিতে রেডিমেড খাবার পাওয়া যায়, সেটা খাচ্ছি, খেয়ে এরপরে বাসে উঠবো। কেননা সারাদিন যেহেতু ওখানে থাকবো, তাই টুকিটাকে কিছু খাবার দাবার নিয়ে নিলাম, ওখানে গিয়ে খেতে হবে। আর ওইসব জায়গায় না খাবারের প্রচুর দাম, আর তাছাড়া খাবার পাওয়া যায় না বরফ টরফের মধ্যে। বাসের জন্য লম্বা লাইন। কালকে আমরা এই বাসটা করে গেছিলাম সে হনুমান দেখতে, হনুমান পার্কে। তো গাইস কোম্পানি থেকে আমরা এই চিকেন পকোড়া আর রাইস নিয়েছি। এরা এরকমই খায়, এরকম চিকেন পকোড়া দিয়ে রাইস খেতে হবে, কিছু করার নেই। কারণ এখন তাড়াহুড়োর মধ্যে এই খাবারটাই পেলাম। খেয়ে এখন এই দেখো কত লম্বা লাইন বাসে। তো বাসে করে স্কিইং করতে যাবো। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমরা আবার বাসে বসে পড়েছি। একদম বাসের ফ্রন্ট সিট পেয়েছি, দেখো এখান থেকে সুন্দর ভিউজ আসবে। উইন্ডোজে আম্বা বসেছে, আর ওইদিকে উইন্ডোজে আমাদের শাশ্বত বসেছে। তো আম্বা আজ हम कहाँ जा रहे हैं? हम जा रहे हैं हकुआ वैली। हाकुआ वैली क्या है व्यापार? हकुआ वैली में जापानीज एल्प्स है, जहाँ पे बहुत अच्छा स्लोप है स्कीइंग, स्नोबोर्डिंग और वेरियस स्नो रिलेटेड एक्टिविटीज के लिए। हम आज करेंगे वहाँ पे स्कीइंग। शाश्वत शायद स्नो मोबिलिंग करेगा। শাশ্বত ওই যে সেই বরফের মধ্যে গাড়ি চালায় না, ওগুলো চালাবে, আর আমরা করবো হচ্ছে স্কিইং। তো গাইজ আজকে যে বাসটা করে এসেছি সেটা হচ্ছে পেছনে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা চলে এসেছি আজকে যেখানে এসেছি এই জায়গাটা একটু আলাদা। পেছনে দেখো পুরো মাউন্টেন, সাদা সাদা মাউন্টেন চারিদিকে। এই সাইডটা বেশি বরফ রয়েছে, আর এই সাইডে একটু কম বরফ রয়েছে, কিন্তু গ্রামটার মধ্যে চারিদিকে সব বরফ ভর্তি। পুরো রাস্তা বরফে ভর্তি, আর পিছল রাস্তা। তো বাস স্ট্যান্ড থেকে সরাসরি আমরা চলে যাচ্ছি স্কিইং। उसमें जा रहा है। ও এই যে আমাদের পেছনে, এটা আমাদের স্কিইং এর স্কুল। এখানে আমাদের স্কিইং প্রথমে শেখাবে, তারপরে কি করবে আমি জানি না। গাইজ এটা হচ্ছে আমাদের স্কিইং স্কুল। আমি জানি না অ্যাকচুয়ালি কি করব, তো ওরা কি করায়, আমরা শুধুমাত্র বুক করেছি স্কিইং করার জন্য। টেজেসি ওরা কি করায়। তো গাইজ আমরা এখন এই দোকানের মধ্যে হাইট মাপবো, ওয়েট মাপবো, বাট আমি বলবো না আমার ওয়েট কত। হাইট বলবো কিন্তু ওয়েট বলবো না, ঠিক আছে? ইজ কামিং, ও আসছে আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে। তো এই পায়ের মাপ দিচ্ছি। আমার পা আরও এক সাইজ ছোটো হয়ে গেছে। আমি নর্মালি 27 জুতো পরি জাপানিজ মাপের, এখন আমার 26 হয়ে গেছে। আই ডোন্ট নো ওয়াই। I need to be just right. Yeah. 26. It's okay. এখানে আম্বা ইজ অলমোস্ট রেডি, অ্যান্ড শাশ্বত ইজ অলমোস্ট রেডি, অ্যান্ড নাও ইটস মি। আমিও ইজ অলমোস্ট রেডি। কেমন লাগছে? ये कितना गर्मी है यहाँ पर। গাইজ আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, যেখানে এসে আমরা স্কিইং করবো। আর পেছনে দেখো রোপওয়ে গুলো যাচ্ছে, পেছনে দেখতে পাচ্ছ তোমরা। আই ডোন্ট নো ওই রোপওয়েতে চড়বো কিনা, আই ডোন্ট হ্যাভ এনি ক্লুজ। আমার মানে কিছুই নেই। এরা আম্বা যেহেতু প্ল্যান করেছে, আমি জানি না, আই এম জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। ঠান্ডা নেই জানো তো, আমি জানি না কেন একটু ঠান্ডা। আমি যদি সেরকম কিছু পড়ি না, তোমরা বলবা যে দেখো সব কিছু পরে বলছে ঠান্ডা নেই, বাট আমার হাত দেখো খালি, দেখেছো? সো দেয়ার আর নো ঠান্ডা। So it doesn't matter what foot, because then we can swap it over. So the way that we put our ski on, sometimes when there's lots of snow, we get snow stuck to the bottom, right under here, slots in, and আমি প্রচন্ড নার্ভাস, জানি না কেন। ইট ইজ মাই ফার্স্ট টাইম it doesn't go অ্যাকচুয়ালি। in, and then mine- Okay, feet together, tips together, and feet out at the back, tips together. Good. যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। লাস্ট 1.5 ঘন্টা ধরে আমরা ট্রাই করেই যাচ্ছি, আমরা 3 জনে মিলে, কারো দ্বারা হচ্ছে না, নট ইভেন আস। এখানে সবাই যারা শিখছে দেখো, তার সবারই একই অবস্থা। বাট চেষ্টার কোনো বিফল নেই, চেষ্টা করবোই। আমি একবার সফল হয়েছি, আরও 2-3 বার সফল হবো।
তো প্রায় 1000বার চেষ্টা করার পর শেষমেশ সফল হলাম এবং শেষমেশ নিজের জন্য একটু প্রাউড ফিল হলো। তো তোমাদেরকে একটা কথা বলি, জীবনে আমার 2 থেকে 3টে স্বপ্ন ছিল, আরও স্বপ্ন আছে যেটা পূরণ করেছি। সেটা হচ্ছে এক স্কুবা ড্রাইভিং করা, জলের মধ্যে ড্রাইভ করা, অলসো দিস এই স্কিং করা, অ্যান্ড নেক্সট আরও রয়েছে, সেগুলো যখন করবো তখন অবশ্যই বলবো। তো গাইজ আমাদের স্কিং হয়ে গেছে, স্কিং স্কুলকে বাই বাই বলে দিচ্ছি। তোমাদের যাওয়ার আগে একবার আমাদের এখানকার চারিদিকের সিনারিটা দেখিয়ে দিই। দেখো পেছনে পাহাড় আর চারিদিকে বরফ। তো হ্যালো গাইস, আমাদের বাস পৌঁছে গেছে, এইমাত্র নামলাম বাস থেকে। আমরা আবার চলে এসেছি নাগানোতে, আর এখন বাজে হচ্ছে প্রায় সন্ধ্যে 5টা 5:30 মতন বাজে। তাই খিদে পেয়ে গেছে সবার, কেননা বরফের মধ্যে সারাদিন ওই স্কি করতে গিয়ে প্রচুর খাটাখাটনি হয়েছে, না জল ছিল না খাবার ছিল, তো আমাদের খেতে হবে। তো গাইজ আমরা এখানে এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি খাবো বলে, যেখানটায় এক জাপানিজ আন্টি এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে চালায়, এবং দেখো গান চলছে, একটা হিন্দি গান, যে জন্য সবসময় হিন্দি গানই শোনে।ベジタリーは、カレーベジだけだよ。 তো গাইজ আমাদের খাওয়া হয়ে গেল, আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, আজকে ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর রাতে হয়তো একটু ডেজার্ট খাবো। এরপরে আমাদের আর একটা প্রোগ্রাম রয়েছে, যেহেতু ঘুরতে এসেছি তো সব কিছু প্যাকড করে প্ল্যান করে এসেছি, যে এটার পরে এটা করবো, এটার পরে ওটা করবো, কম সময়ের মধ্যে বেশি কিছু যাতে করা যায়। তো গাইজ খাওয়া দাওয়ার পর আমরা এখানে একটা জাপানিজ অনসেনে আসলাম একটু রিল্যাক্স করতে। তো গাইজ হয়ে গেল এখানকার উফুরোতে স্নান করা। উফুরো কাকে বলে দাঁড়াও বলছি। আরিগাতো গোজাইমাশিতা। তো গাইজ এবার তোমাদেরকে বলছি যে অনসেন কি। জাপানে অনসেন খুবই একটা বিখ্যাত জিনিস, পপুলার জিনিস। সারাদিনে খাটাখাটনি কাজকর্ম করার পর রিল্যাক্স করতে আসে নিজেকে। এটা একটা হচ্ছে কোথাও কোথাও ন্যাচারাল গরম জলে থাকে, যেমন গতকালকে আমরা গেছিলাম, গতকালকে ব্লগে দেখেছো, সেখানটায় দেখেছো যে ন্যাচারাল হট স্প্রিং হচ্ছে। সেরকমই এখানে জাপানে যেসব জায়গায় ন্যাচারাল হট স্প্রিং নেই, সেখানে জাপানিজরা নিজেরাই ধরো এক একটা পাড়ায় জাপানিজরা এক একটা সেন্টার মতন বানায়, যার মধ্যে বড় একটা সুইমিং পুল থাকে। সমস্ত জাপানিজরা একসাথে এসে স্নান করে, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। তবে এখানেই শেষ নয়, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে। জাপানিজরা এই অনসেন মানে গরম জলের সুইমিং পুলগুলোতে ল্যাংটা হয়ে ঢোকে। 20, 30, 35 জন করে মানুষ যায়, আর সবাই ল্যাংটা। ছেলেরা ছেলেদের জায়গায় ল্যাংটা, মেয়েরা মেয়েদের জায়গায় ল্যাংটা। আমি যখন প্রথমবার অনসেনে এসেছিলাম তখন দেখি এক বাবা তার ছেলেকে স্নান করাতে এসেছে। ছেলের বয়স হয়তো 5-7 বছর হবে। তো ওই বাবাটা মানে ওই লোকটা তার নিজের ছেলের সামনে ল্যাংটা হয়ে গেল, ছেলেও ল্যাংটা হলো, তারপরে দুজনে মিলে স্নান করতে গেল। সেই দিন আমার ওটা দেখে আমি খুবই আশ্চর্য হয়েছিলাম, কালচারাল শক লেগেছিল। কিন্তু কী বা করা আছে, যেরকম দেশ সেরকম ভেষ, এদের এটাই কালচার। তো গাইজ আজকে সারাদিনের মতন প্রোগ্রাম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফিরছি, মানে আমাদের হোটেলে ফিরছি। ফিরে আপাতত কোনো প্ল্যান নেই। এবার আপাতত এর জন্যই বলছি, দেখা গেলো রাত্রেবেলা হঠাৎ করে মাথায় কিছু আসলো যে পাশে এটা রয়েছে ওটা রয়েছে, চল ঘুরে আসি, সবাই মিলে একসাথে আবার ঘুরতে গেলাম। তো আপাতত কোনো প্ল্যান নেই, ঘুমানোর প্ল্যান রয়েছে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তো কিছু সেরকম বলার নেই আজকের দিনের পার্ট এখানেই। থ্যাংক ইউ, বাই।